নমস্কার বন্ধুরা। তো জেটের 2026 বাংলা ভাষার আজকে সমাস পার্ট যেটা সেটা ডিসকাস করব। এর আগের ভিডিওগুলোতে বাংলা ভাষার ব্যাকরণের সন্ধি, কারক এবং ধ্বনি, বর্ণ বিশ্লেষণ এগুলো অলরেডি ডিসকাস করেছি। তো যা যা দেখোনি অবশ্যই দেখে নেবে। আজকের টপিক হলো সমাস। তো দেখো, সমাস মানে কি জানি, অর্থ সম্বন্ধযুক্ত দুই বা দুইয়ের বেশি পদের মিলিত হওয়ার নাম সমাস। অর্থাৎ এখানে দুই বা দুইয়ের বেশি পদ যদি মিলিত হয় এবং সেগুলো অর্থ থাকতে হবে, অর্থহীন নয়, হলো সেটাকে বলি সমাস। সমাস শব্দটির অর্থ সংক্ষিপ্ত করা, সংক্ষিপ্ত যদি করি তাহলে সেটাকেই বলবো সমাস। এবার দেখো, একটু বেসিক জেনে রাখা দরকার। সমস্যমান পদ। সমস্যমান পদ হলো যে কটি পদ মিলে সমাস হয় তার প্রতিটিকে বলছে সমস্যমান পদ। যেমন হাত ঘড়ি, এইটাতে সমাসবদ্ধ পদে হাতে, পরিবার, ঘড়ি এই দুটো সমস্যমান পদ। মানে হাত ঘড়ি যখন বলছি, হাত একটা আর ঘড়ি একটা, দুটো হলো সমস্যমান পদ, হলো। তাহলে সমস্যমান পদ যেই পদগুলো মিলে তৈরি হচ্ছে সেটাই হলো সমস্যমান। তারপরে দেখো ব্যাস বাক্য। ব্যাস বাক্য হলো যে বাক্য বা বাক্যাংশ দিয়ে সমস্যমান পদগুলোর অর্থ ব্যাখ্যা করা হয় তাকে বলে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। ব্যাস অর্থাৎ বিগ্রহ মানে বিশ্লেষণ। এখানে যদি হাতে, পরিবার, ঘড়ি মানে হাতে যে পড়ছি সেই পড়ার যে ঘড়িটা সেটাকেই বলছি ব্যাস বাক্য। হাত ঘড়ি, হাত ঘড়িটাকে যদি আমরা ভাঙি, ভালো করে সংক্ষিপ্তভাবে বলি, তো সেই সমাসটা মানে হাতে, পরিবার, ঘড়িটাকে আমরা সংক্ষিপ্তভাবে হাত ঘড়ি বলে দিলাম, যে হাতে পড়ার ঘড়ি। তো সেরকম পরিবার যে পুরোটা যখন বলছি তখন সেটা হচ্ছে ব্যাস বাক্য। বোঝা গেল? তাহলে এই ব্যাস বাক্যটাকেই আমরা সমাসে যখন কনভার্ট করছি সেটাই কিন্তু হাত ঘড়ি হয়ে যাচ্ছে। আর এই হাতে, পরিবার, ঘড়ি পুরোটার মধ্যে হাত আর ঘড়িটায় সমস্যমান পদ, হলো। আশা করি এইটুকু ক্লিয়ার হলো। নেক্সট হলো সমস্ত পদ। হলো সমাস করে যে নতুন পদটি তৈরি হয় সেটা হলো সমস্ত পদ। যেমন হাত ঘড়ি, এখানে সমস্ত পদ মানে নতুন পদ তৈরি হলো। আর পূর্বপদ মানে আগের যেটা প্রথমটির হাতে যেটা সেটা হলো পূর্বপদ, আর পরপদ বলতে ঘড়ি, সেটা হলো হাত আর ঘড়ির মধ্যে হাত হলো পূর্ব আর ঘড়িটা হলো পরবর্তী পদ বা উত্তর পদ, হলো। এবার দেখো, তাহলে সমাস সম্পর্কে জানলাম যে সমাস মানে সংক্ষিপ্ত করা। সমাসের মধ্যে সমস্যমান পদ কি, ব্যাস বাক্য কি, সমস্ত পদ কি, পূর্বপদ, পরপদ বা উত্তরপদ। এবার হলো আরেকটা বেসিক জিনিস আমাদের জানা উচিত, সন্ধি এবং সমাসের পার্থক্য। সন্ধি এর আগের ভিডিওতে অলরেডি আলোচনা করেছি, সন্ধি। আর আজকে হলো সমাস। তাহলে দেখো, সন্ধি আর সমাস হলো সন্ধিতে সন্নিহিত ধ্বনি সময়ের মিলন ঘটে, সেখানে মিলন ঘটছে। আর এখানে সমাসে কি হচ্ছে, একাধিক পদের এক পদে পরিণতি ঘটে, অর্থাৎ এক পদের মধ্যে এটা কনভার্ট হয়ে যায়। সন্ধি ধ্বনিগত মিলন লক্ষ্য করা যায়, আর সমাসের পদগত মিলন লক্ষ্য করা যায়। সন্ধিতে প্রতিটি পদের অর্থ অক্ষুণ্ণ থাকে, যে অর্থ তাই, কিন্তু এখানে শুধুমাত্র একমাত্র দ্বন্দ্ব সমাসে প্রতিটি পদের অর্থ অক্ষুণ্ণ থাকে, যেমন তৎপুরুষ আর কর্মধারায়। এবার দেখো, এইটা আলোচনা করার একটা কারণ, অনেক সময় স্টেটমেন্ট থেকে কোশ্চিন আসে, সেই স্টেটমেন্ট ওয়াইজ যদি কোশ্চিন আসে তখন কিন্তু অনেক সময় সমাসের মধ্যে বা সন্ধির মধ্যে এগুলো স্টেটমেন্ট থাকতেই পারে যে উপরোক্ত বিবৃতিটি কোনটি সঠিক। যেমন আমরা এখনকার কোশ্চেনগুলো দেখছি লেভেলের, তো এ বিবৃতি সঠিক না বি সঠিক, এরকম করে। তো বেসিক আমাদের না জানা থাকলে সেইগুলো থেকে কিন্তু কোশ্চেন আসলে আমরা করতে পারি না। তো এইটা ভালো করে দেখে রাখবে যে সন্ধি মানে ধ্বনি সময়ের মিলন ঘটে সন্ধিতে, আর যেটা অর্থ সম্বন্ধযুক্ত পদের মিলন ঘটছে সমাসে। সন্ধির ধ্বনিগত মিলন এটা পদগত, আর সন্ধিতে প্রতিটি পদের অর্থ অক্ষুণ্ণ থাকে। আর সমাসে কি হয়, একমাত্র দ্বন্দ্ব সমাসে প্রতিটি পদের অর্থ অক্ষুণ্ণ থাকে, তৎপুরুষ আর কর্মধারায়, হলো। তো এই ছিল সন্ধি আর সমাসের বেসিক পার্থক্য। এর মধ্যে আরেক কয়েকটা আছে, যে সন্ধিতে বিভক্তি লোপের বিষয় নেই, কারণ সন্ধিতে যা থাকছে তাই, কিন্তু সমাসে অধিকাংশ ক্ষেত্রেই পূর্বপদের বিভক্তি লোপ পাচ্ছে। সন্ধিতে শব্দের অর্থের কোনো পরিবর্তন ঘটে না, যা আছে তাই। সমাসে কিন্তু পরিবর্তন হচ্ছে। সন্ধিতে পদগুলির ক্রম অক্ষুণ্ণ থাকে, সমাসে কোনো কোনো ক্ষেত্রে পদ দুটির স্থানও পরিবর্তন করতে পারে। আবার সন্ধিতে কখনোই একটি শব্দের জায়গায় অন্য শব্দ আসে না, যেটা আছে সেটাই হবে। এটা ক্ষেত্রে কিন্তু আলাদা, সমাসটা একটু সন্ধির থেকে আলাদা, হলো। এবার মেন টপিকে আসি, যেটা থেকে এক্সামে কোশ্চিন আসে আর যেটা আমাদের ভালো করে করা উচিত, সমাসের শ্রেণীবিভাগ। সমাস কিন্তু প্রধানত 4 ভাগে বিভক্ত ব্যাকরণে অর্থ প্রাধান্য অনুসারে, হলো। সংস্কৃত ব্যাকরণের কথা বলছি, এটা সংস্কৃত ব্যাকরণ অনুযায়ী কিন্তু 4টা,
অব্যয়ভাব, তৎপুরুষ, দ্বন্দ্ব আর বহুব্রীহি। এবার এবার দেখো কর্মধারয়, দ্বিগু আর তৎপুরুষ এই কটা হলো সমাসে পরপদ বা উত্তরপদের অর্থ প্রধান। দ্বন্দ্ব সমাসে উত্তরপদের অর্থই প্রধান। এগুলো মিলে যে বাংলা ব্যাকরণের ক্ষেত্রে কিন্তু তখন আমরা 8 প্রকার ধরি। সংস্কৃত ব্যাকরণের ক্ষেত্রে আমরা যেখানে দেখছি 4টা আছে, একটা দ্বন্দ্ব, বহুব্রীহি, অব্যয়ভাব, তৎপুরুষ। কিন্তু বাংলা ব্যাকরণের ক্ষেত্রে আমরা জানি সমাস 8 প্রকার, আর 8 প্রকারটাই আমরা পড়ি। কর্মধারয়, তৎপুরুষ, দ্বন্দ্ব, বহুব্রীহি, দ্বিগু, নিত্য সমাস, অলপ সমাস, বাক্যশ্রয়ী সমাস। তাহলে এবার কর্মধারয় সমাসটা কি দেখো। কর্মধারয় যে সমাসের পূর্বপদ সাধারণত পরপদের বিশেষণ হিসেবে থাকে এবং সমাসবদ্ধ পদে পরপদের অর্থই প্রধান হয় তাকে কর্মধারয় বলে। যেমন দেখো পূর্বপদ সাধারণত পরপদের বিশেষণ হিসেবে থাকে। এবার এক্সাম্পল দিয়ে বুঝি সংজ্ঞাটা ভালো করে। যেমন কর্মধারায়, এবার কর্মধারায়ের মধ্যে প্রথম হলো সাধারণ কর্মধারায় হলো, গেলে কি বলেছে, এই যে পূর্ণ যে চন্দ্র, তাহলে সেটা হলো পূর্ণচন্দ্র। তাহলে পূর্ণচন্দ্র, সেখানে চন্দ্র, কিন্তু চন্দ্রটা কেমন, পূর্ণ। মেজো মামা, মেজো যে মামা, মামা তো অনেক রকমের হয় না, মেজো, সেজো, তাহলে কিন্তু মেজো মামা তার যে বিশেষণ, অর্থাৎ তার যে বিশেষণটা বোঝাচ্ছে, যেটা বিশেষ্যর বিশেষণ। কর্মধারায়, সাধারণ কর্মধারায় তাহলে আমরা বুঝবো যে বিশেষ্য, সেই বিশেষ্যর এখানে চন্দ্র, চাঁদ তার বিশেষ্য, মামা বিশেষ্য, কিন্তু তার যে গুণটা বোঝাচ্ছে, তার বৈশিষ্ট্যটা বোঝাচ্ছে, সেটাই হলো এখানে সাধারণ কর্মধারায়। এই যে এবার দেখো, আশা করি ক্লিয়ার হবে সংজ্ঞাটা। যে সমাসের পূর্বপদ সাধারণত পরপদের বিশেষণ হিসেবে থাকে। পূর্বপদ মানে প্রথমটা ধরো পূর্ণ, পূর্ণটা কার, দ্বিতীয় পদ যেটা পরপদে, সেটা বিশেষণ হিসেবে থাকছে চন্দ্র। চন্দ্র কিন্তু কেমন চন্দ্র, অর্ধচন্দ্র হতে পারে, কিন্তু এখানে বলেছে পূর্ণ, তাহলে পূর্ণ ওর একটা বিশেষণ। তাহলে সুন্দর, ধরো মেয়েটা বিশেষণটা হলো সুন্দর, ভালো ছেলে, ছেলেটার বিশেষণ হলো ভালো, তাহলে বিশেষণ আমরা জানি। তো চন্দ্রের যেটা বিশেষণ সেটা পূর্ণ, তাহলে এইভাবে থাকছে, তখন সময়বদ্ধ পদে পরপদের অর্থই প্রধান হয়। এখানে পরপদের অর্থ যেটা চন্দ্র, সেটাই কিন্তু প্রধান হচ্ছে। বোঝা গেল? তাহলে মামার বিশেষণ এখানে কি, মেজো, তাহলে মেজো যে মামা, তাহলে সেটা হয়ে গেল মেজো মামা। সেরকম উড়োজাহাজ, তাহলে জাহাজটা বিশেষ্য, উড়ো যে জাহাজ উড়ছে, আবার নীল আকাশ, নীল যে আকাশ। বোঝা গেল? আর কয়েকটা এক্সাম্পল দেখো। খাস মহল, তাহলে মহল, তাহলে খাস যে মহল, সুপুরুষ, সু যে পুরুষ, বিকট কেতকী, বিকট যে কেতকী, শ্বেত চন্দন, তাহলে শ্বেত চন্দন মানে চন্দনটা সাদা, তাহলে শ্বেত যে চন্দন, হেড যে মাস্টার, পিত যে অম্বর, ধ্রুব যে তারা, মিষ্ট যে অন্ন, তারপর সূচি বস্ত্র, নব যে যৌবন, কাল যে ফাঁদ, রক্ত যে চন্দন, গণ্ড যে গ্রাম, হাপ যে মোজা। তাহলে এগুলো সব হলো সাধারণ কর্মধারায়। এখানে বিশেষণটা কিন্তু মানে প্রথমে বিশেষণ থাকছে পূর্বপদ, আর সেটাই কিন্তু বিশেষ্যের বিশেষণ থাকছে পরপদে। নেক্সট হলো দেখো, এখানে আবার পূর্বনিপাত, বিশেষ্য বিশেষণ। আগেরটা কি ছিল, যে প্রথমে পূর্বপদ থাকছে হলো বিশেষণ, আর বিশেষ্য থাকছে পরপদ। এখানে দেখো বিশেষ্য হলো পূর্বপদ, যেমন ভাজা, ভাজাটা কি, ভাজা যে পটল, তাহলে এখানে পটল ভাজা। দিন কতক, কতক যে দিন, উল্টোটা হচ্ছে এখানে ডিম সিদ্ধ, তাহলে সিদ্ধ যে ডিম। হলুদ বাটা, বাটা যে হলুদ। আবার বিশেষণের উদাহরণ দেখে রাখো। অম্ল মধুর, যা অম্ল তাই মধুর, মানে অম্ল দুটোই বিশেষণ, অম্ল একটা বিশেষণ, মধুরও। চালাক চতুর, যেই চালাক সেই চতুর, তাহলে চালাকও একটা বিশেষণ, চতুরও। তারপরে স্নিগ্ধ জল, যে যা স্নিগ্ধ তাই উজ্জ্বল। আবার গণ্যমান্য, যিনি গণ্য তিনি মান্য। এই এক্সাম্পলগুলো ভালো করে দেখে রাখবে, তাহলে কিন্তু আইডিয়া করতে পারবে। নেক্সট হলো দুটোই বিশেষ্য। গঙ্গা নদী, যা গঙ্গা তাই নদী। গুরুদেব, যিনি গুরু তিনি দেব, তাহলে হিমালয় পর্বতে যদি সমাস করতে, যা হিমালয় তাই পর্বত। যিনি চিৎ তিনি আনন্দ, তাহলে চিদানন্দ। সেরকম গিন্নিমা, গোলাপ ফুল, পণ্ডিত মশাই, মাতৃদেবী, ভারতভূমি, যা ভারত তাই ভূমি, এরকম। আবার আগে পরে আছে, আগে ধোয়া পরে মোছা, মানে ধোয়া মোছা। কাটা বাছা, আগে কাটা পরে বাছা। তারপরে সুপ্ত থিত, পূর্বে সুপ্ত পরে উত্থিত। তাহলে এগুলো হলো সব সাধারণ কর্মধারায়।
এবার কর্মধারের মধ্যেও কিন্তু ভাগ আছে। প্রথমে সাধারণ কর্মধারায় আলোচনা করলাম, এবার আছে দেখো উপমিত কর্মধারায়। উপমিত কর্মধারায় কি বলেছে, যে কর্মধারয় সমাসের পূর্বপদে উপমেয় অর্থাৎ যাকে তুলনা করা হচ্ছে, পূর্বপদে কি হবে, যাকে তুলনা করা হচ্ছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চিন আসে। তাই যাকে তুলনা করা হচ্ছে এবং উত্তর পদে উপমান যার সঙ্গে তুলনা করা হচ্ছে। উপমেয় আর উপমানের মধ্যে পার্থক্য হলো যাকে তুলনা করছে তাকে বলছে উপমেয়, আর যার সঙ্গে তুলনা করছি সেটা হলো উপমান। এটাই হলো সাধারণ ধর্মের উল্লেখ থাকে না, তাকে উপমিত কর্মধারয় বলে। এবার দেখো এক্সাম্পল ভালো করে দেখি। পুরুষ সিংহ, পুরুষ সিংহের মতো, তাহলে পুরুষকে তুলনা করছি, পুরুষকে তাহলে কি এখানে উপমেয়। আর কার মতো, যার সঙ্গে তুলনা করছি, সিংহের সাথে তুলনা করছি, তাহলে সিংহটা হলো উপমান। বোঝা গেল? তাহলে পুরুষ এখানে উপমেয় আর সিংহ হলো উপমান। তাহলে পুরুষ সিংহ, তাহলে পুরুষ সিংহের মতো, সেটা হলো উপমিত কর্মধারায়। চরণ পদ্য, চরণ কার মতো, পদ্মের মতো, তুলনা করছি এখানে, উপমিত মানেই তুলনা করছি। কর পল্লব, কর পল্লবের মতো, মতো বা তুলনা যেগুলোতে বোঝাবো সেগুলোই হলো উপমিত কর্মধারয়। কথামিত, কথা অমৃতের তুল্য, অমৃতের সমান। তারপরে দেখো পূর্ব নিপাতের মতো, যেমন চাঁদ মুখ, মুখ চাঁদের মতো। সিংহ শিশু, শিশু সিংহের মতো। দৃষ্টি অগ্নির মতো, মানে অগ্নিদৃষ্টি। কদম ছাট, ছাট কদমের মতো। সেরকমই চরণ কমল, পলাশলোচন, চন্দ্রানন, আম সন্দেশ, কাচপোকা, এরকম আরও কয়েকটা এক্সাম্পল। এবার এটা ছিল উপমিত, অর্থাৎ উপমিততে যেটা আবার উপমান। উপমানে এখানে যে কর্মধারয় সমাসে পূর্বপদ উপমান এবং উত্তরপদে সাধারণ ধর্ম থাকছে এখানে। আর উপমান মানে বুঝলাম যে যার সঙ্গে তুলনা করা হচ্ছে, সেটাই হলো উপমান হলো। তাহলে এবার এক্সাম্পলগুলো দেখো। এখানে পূর্বপদটি বিশেষ্য আর উত্তরপদটি বিশেষণ। এবার এক্সাম্পল দেখি। কাজল কালো, কাজলের মতো কালো। বিড়াল তপস্বী, বিড়ালের মতো তপস্বী। হস্তি মূর্খ, হস্তির মতো মূর্খ। আর বক ধার্মিক, বকের মতো ধার্মিক হলো। তারপর নেক্সট হলো রূপক। এবার রূপকের ক্ষেত্রে দেখো, রূপকের ক্ষেত্রে যে কর্মধারয় সমাসে পূর্বপদে উপমায় থাকে আর উত্তরপদে উপমান, এদের মধ্যে অভিন্নতা কল্পনা করা হয়। কি কল্পনা করা হয়? অভিন্নতা। রূপকটাও ভালো করে উদাহরণগুলো দেখে রাখবে। মন মাঝি, মন রূপ মাঝি, রূপ কথাটা আসবে যেগুলোতে সেগুলোই কিন্তু রূপক। জীবন নদ, জীবন রূপ নদ। দুঃখানল, দুঃখরূপ অনল। প্রাণ পাখি, প্রাণ রূপ পাখি। এবার দেখো বাক্য দেখে রূপক কর্মধারে চিনব। বৃদ্ধ শোকাসাগরে ভাসিল, তার ক্রোধাগ্নি জ্বলিল। গ্রামটি জ্ঞান লোকে আলোকিত, চলে গেলেন জীবন নাট্যের শেষ দৃশ্যে। তাহলে জীবন রূপ নাট্য, শোক রূপ সাগর, ক্রোধ রূপ অগ্নি, জ্ঞান রূপ লোক। তাহলে এই ধরনের যদি বাক্য দিয়ে থাকে, আমাদের নর্মালি কিন্তু বাক্য দিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা রূপক এভাবে চিনতে পারবো। তারপরে নেক্সট হলো কর্মধারায়ের হচ্ছে মধ্য পদলোপী কর্মধারায়। মধ্য পদলোপী দেখো, কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মধ্যবর্তী এক বা একাধিক পদ লোপ পায়, তাকে মধ্য পদলোপী। জানি যে মাঝখানে কিন্তু লোপ পাবে। শহীদ দিবস, তাহলে এখানে কি হচ্ছে, শহীদ স্মরণে পালিত দিবস। পুরোটা শহীদ স্মরণে, এই দুটো কিন্তু বাদ হয়ে গেল, সেখানে শহীদ দিবস। নীতি বিষয়ক শাস্ত্র, নীতিশাস্ত্র। বরফ জল, সেরকম রাষ্ট্রনীতি, জয়োল্লাস, মানি ব্যাগ, অনুষ্ঠানপত্র হলো। তাহলে যে উপমান, উপমিত আর রূপক, এই তিনটেকে একসাথে আমরা বলি উপমামূলক কর্মধারা। এখানে কিন্তু উপমা বা সাদৃশ্য কল্পনা করা হয়। তাহলে কর্মধারায় সমাস আশা করি ক্লিয়ার হলো। কর্মধারায় আমরা বললাম যেখানে কিন্তু বিশেষণ, যেটা পূর্বপদ সাধারণত বিশেষণ হিসেবে থাকে আর সমাসবদ্ধ পদে পরপদে অর্থই প্রধান হয়। এখানে এক্সাম্পল দেখলাম সাধারণ কর্মধারায়, তারপরে দেখলাম উপমিত কর্মধারায়, উপমান কর্মধারায়, রূপক কর্মধারায়, আর একটা মধ্য পদলোপী কর্মধারায় যেখানে মধ্য পদ লোপ পায়। নীতিশাস্ত্র, শহীদ দিবস, বরফ জল, রাষ্ট্রনীতি, জয়োল্লাস, মানিব্যাগ, অনুষ্ঠানপত্র। তো এগুলো এক্সাম্পলগুলো ভালো করে প্র্যাকটিস করলেই কিন্তু আইডিয়া করা যাবে যে এটা কী ধরনের সমাস। নেক্সট হলো তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস হলো যে সমাসের পূর্বপদের বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয়। এখানে দেখো পূর্বপদের বিভক্তিটা লোপ পাবে। বিভক্তি লোপ আমরা যেখানে বুঝতে পারবো বিভক্তি লোপ, সেখানে কিন্তু ওটা তৎপুরুষ হয়ে যাবে।
কর্ম তৎপুরুষ তার মধ্যে। কাপড় কি কাচা, তার কেটা লোপ পেয়ে কাপড় কাচা হয়ে গেল। হস্তকে গত, হস্তগত। চরণকে আশ্রিত, কে নেই, চরণ আশ্রিত। কলাকে বেচা, কলা বেচা। সেরকম লুচিকে ভাজা, লুচি ভাজা। তরিকে বাওয়া, ছেলে ভুলানো, লোক দেখানো, দেশকে উদ্ধার। এরকম হলো, এইগুলো হলো তৎপুরুষ। তার মধ্যে এটা হলো কর্ম বোঝাচ্ছে, তাই জন্য কর্ম। যেগুলোতে আমরা দেখছি চরণকে আশ্রিত, কাপড় কাচা, কলা বেচা, এগুলো কর্ম, তাই জন্য এটা কর্ম তৎপুরুষ। করণ মানে দ্বারা যদি বোঝাই, এগুলো কারকে আমরা জানি, কারক অলরেডি আলোচনা করেছি, তাই কর্ম কোনটা, করণ কোনটা সেটা জানি। করণ মানে দ্বারা, তাহলে রোগ দ্বারা আক্রান্ত, রোগাক্রান্ত। ঢেকি দ্বারা ছাটা, ঢেকি ছাটা। শ্রী দ্বারা হীন, শ্রীহীন। দা দিয়ে কাটা, দিয়ে, তাহলে এটা করণ তৎপুরুষ। আশার দ্বারা হত, আশাহত। রক্ত দ্বারা শূন্য, রক্ত শূন্য। সেরকম ট্রেন দ্বারা ভ্রমণ, বজ্র দ্বারা হত, রবীন্দ্র দ্বারা রচিত, শোক দ্বারা হতো। সেরকমই তৃষ্ণার্ত, আশাহত, বিদ্যাহীন, বিদ্যা দ্বারাহীন। সেরকম জ্ঞান শূন্য, যুক্তিহীন, জনশূন্য। এগুলো হলো করণ তৎপুরুষের এক্সাম্পল। তবে নিমিত্ত তৎপুরুষের মানে নিমিত্ত বা উদ্দেশ্য বোঝাচ্ছে সেখানে। তাহলে তপের নিমিত্তে বন মানে তপবন, তপের জন্য বন হয়েছে, তপস্যার জন্য। উন্নতির জন্য বিধান, তাই জন্য উন্নতি বিধান হলো। তীর্থের জন্য যাত্রা, তাহলে তীর্থযাত্রা। আর ভাণ্ডারের যে নিমিত্ত ঘর, তাই ভাণ্ডার ঘর। তারপরে দেখো অপাদান তৎপুরুষ। অপাদান মানে থেকে, মৃত্যু হইতে ভয়, মৃত্যু ভয়। জন্ম থেকে অন্ধ, তাই জন্মান্ধ। দুগ্ধ থেকে জাত, দুগ্ধজাত। রোগ থেকে মুক্ত, রোগ মুক্ত। আরও এরকম এক্সাম্পল ঐশ্বর্যভ্রষ্ট, জন্ম স্বাধীন, ঋণ মুক্ত, স্কুল ফেরতা, খাপ খোলা, চাক ভাঙা, বন্যাত্রাণ। এগুলো। তারপরে আছে হলো সম্বন্ধ তৎপুরুষ। রাজার পুত্র মানে সম্বন্ধ বোঝাচ্ছে, কার পুত্র, রাজার পুত্র, তাই জন্য রাজপুত্র। মাতৃমুক্তি যেটা মাতার মুক্তি। তারপর মৃগীর শিশু, মৃগ শিশু। জগতের জন, জগৎজন। তারপরে দেখো এখানে রোগের রাজা, রাজরোগ। মিস্ত্রিদের রাজা, রাজমিস্ত্রি। তরুর রাজা, রাজতরু। হংসের রাজা, রাজহংস। সেরকম সিপাহী বিদ্রোহ, শ্বশুর বাড়ি, শ্বশুরের বাড়ি, মৌচাক, গঙ্গামাটি, ব্রাহ্ম সমাজ, রাজবৃত্ত, ঘনঘটা, আকিলোর, গুণী সমাজ। এগুলো হলো সম্বন্ধ তৎপুরুষ, যেখানে সম্বন্ধ বোঝাবে। আর অধিকরণ মানে একটা জায়গা বোঝাবে, স্থান। সেখানে হলো গৃহে বাস, গৃহবাস। বস্তায় বন্দি, বস্তাবন্দি। বাটাতে ভরা, বাটিতে ভরা, বাটি ভরা। তারপর জলে মগ্ন, একটা জায়গা, জলমগ্ন। গলায় ধাক্কা, গলা ধাক্কা। মাথাতে ব্যথা, মাথা ব্যথা। একইভাবে বিলেত বাস, গঙ্গা স্নান, অরণ্যজাত, কর্মব্যস্ত, আকাশ ভ্রমণ, মনমরা হলো। তারপর না তৎপুরুষ। নয় মঞ্জুর, না মঞ্জুর। না থাকবে যেখানে, সেগুলো হলো না তৎপুরুষ। নাই খোঁজ, নিখোঁজ। নয় আচার মানে নাই, তাই অনাচার। নয় সাধ্য, তাই অসাধ্য হলো। এরকম অনাবৃষ্টি মানে বৃষ্টি নেই, অনাসৃষ্টি। নগণ্য, গণ্য নয়। নিখরচা, বিজোড়, এই ধরনের। তারপর আছে উপপদ তৎপুরুষ। গৃহস্থে অর্থাৎ যিনি, তার মানে গৃহস্থ। মধু মানে মধু পান করে যে। খনিজ, খনিতে জন্মে যা। পদ দ্বারা পান করে যে, পাদপ। সেরকমই হলো অগ্রজ, দেশজ। অগ্রে গমন করে যে, অগ্রগামী। জ্ঞান হারিয়েছে যে, জ্ঞান হারা। ইন্দ্রিয়কে জয় করেছে যিনি, জিতেন্দ্রিয়। আর শত্রুকে হত্যা করে যে, শত্রুঘ্ন হলো। এরকমই উপপদ তৎপুরুষ আছে, দেখো ও উপপদ আলোচনা করলাম। একদেশী, একদেশী মানে দেখো এবার দেশ বা অংশ যদি বোঝাই। দরিয়ার মাঝ, তাহলে মাঝ দরিয়া। অপরাহ্ন, অন্যের অপর ভাগ। মধ্যাহ্ন, পূর্বাহ্ন, মাঝ নদী। এগুলো। ব্যাপ্তি, ব্যাপ্তি অর্থাৎ যেখানে কোনো আলাদা বিভক্তি ব্যবহৃত হয় না, এ ধরনের সমাজকে ব্যাপ্তি তৎপুরুষ বলে। যেমন চিরকাল ব্যাপিয়া যুবা, চিরযুবা। চিরহরিত, চিরকাল ব্যাপিয়া হরিত। জীবনানন্দ, জীবন ব্যাপিয়া আনন্দ। বিশ্বযুদ্ধ, বিশ্বব্যাপিয়া যুদ্ধ। সেরকমই চির সুখী, তারপরে চিরশত্রু। এগুলো। ক্রিয়া বিশেষণ, এখানে ক্রিয়া বোঝাচ্ছে অর্ধভাবে মৃত, অর্ধমৃত। আধ পাকা, আধভাবে পাকা। নিমরাজি, নিমভাবে রাজি। আর অর্ধস্ফুট মানে অর্ধভাবে স্ফুট। নেক্সট হলো উপসর্গ তৎপুরুষ। উপসর্গ আমরা জানি, উপসর্গ অনেক রকম থাকে। তো দ্বীপের সদৃশ, উপদ্বীপ। দ্বীপের মতো যেটা। বিধিকে অতিক্রম না করে যথাবিধি। আচার্য সদৃশ, উপাচার্য। নদীর সদৃশ, উপনদী। সেরকম চির সুখী, চিরহরিত, চিরকাল ব্যাপিয়া যুবা, চিরযুদ্ধ। বিশ্বযুদ্ধ, বিশ্বব্যাপিয়া আনন্দ। বিশ্বব্যাপী,
তো ভিক্ষার অভাব দুর্ভিক্ষ, আমিষের অভাব নিরামিষ, বিঘ্নের অভাব নির্বিঘ্ন, ভাতের অভাব হাবাত, মিলের অভাব গড়মিল, সুরের অভাব বেসুর। এগুলো সব হলো তৎপুরুষ। তবে দেখো বেগতিক, বেবন্দোবস্ত, বেগজ, বেমানান, তারপর ক্ষণে ক্ষণে প্রতিক্ষণ, বছর বছর ফি বছর, অঙ্গে অঙ্গে প্রত্যঙ্গ, তবে কণ্ঠ পর্যন্ত আকণ্ঠ, হাঁটু পর্যন্ত হাঁটু নাগাল, আদি থেকে অন্ত পর্যন্ত আদ্যন্ত। নেক্সট হলো পক্ষের বিপরীত মানে প্রতিপক্ষ, গুণের যোগ্য অনুগুণ, তাপের পশ্চাৎ অনুতাপ, অনুরূপ মানে রূপের যোগ্য, উপগ্রহ ক্ষুদ্র গ্রহ, আর অনুরণন রণনের পশ্চাৎ হলো। তাহলে এটা ছিল তৎপুরুষ সমাস। এরপর আমরা দ্বন্দ্ব সমাস আলোচনা করব। এবার দেখো দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব শব্দের অর্থ মিলন বা যুগ্ম। এই সমাসে ও এবং আর সংযোজক পদ দিয়ে পূর্বপদ এবং উত্তরপদ যুক্ত হয়। তার মানে আমরা জানি দ্বন্দ্ব মানে সেখানে কিন্তু ও আর আর যুক্ত হবে। এই সঠিকটা মনে রাখলেই করতে পারবে দ্বন্দ্ব সমাস। ও আর আর, যেমন তৎপুরুষে হলো বিভক্তি থাকছে, সেরকমই হলো দ্বন্দ্বতে ও আর আর, মাঝখানে দেব ও দ্বিজ, দেব ও দ্বিজ, দিন রাত তাহলে দিন ও রাত, অন্ন ও বস্ত্র মানে অন্ন বস্ত্র, গুরু শিষ্য তাহলে গুরু ও শিষ্য, বরবধূ বড় বধূ, মাতা পিতা মাতা ও পিতা। এবার দুটি বিশেষ্য পদে যদি দ্বন্দ্ব হয়, ধর্মকর্ম, ধর্ম ও কর্ম দুটোই বিশেষ্য, ভাই ও বোন, স্বর্গমত, এক্সাম্পলগুলো ভালো করে মনে রাখবে, ফুল ফল তাহলে ফুল ও ফল, কুশ ও লব মানে কুশীলব, জন্ম মৃত্যু জন্ম ও মৃত্যু, এরকমই এক্সাম্পল দ্বন্দ্বের মধ্যে ও যেখানে আমরা পাবো, বই ও খাতা, চন্দ্র ও সূর্য, গ্রহ ও নক্ষত্র, বন্ধু ও বান্ধব, জাতা ও আত, রক্ত ও মাংস, জামা কাপড়, জামা ও কাপড়, এরকম টাইপের, মাসি ও পিসি এরকম। তারপরে দুটো সর্বনাম পদে যদি দ্বন্দ্ব, সর্বনাম পদে আমরা জানি আমি তুমি, আমি ও তুমি বা তুমি আমি, ইনি ও উনি, ইনি উনি, যে সে, এটা সেটা, কোনো কিছু, এগুলো। বিশেষণ পদের ভালো মন্দ, ভালো ও মন্দ, ধনী দরিদ্র, ধনী ও দরিদ্র, সাদা কালো, সাদা ও কালো, হিতাহিত, হিত ও অহিত, ন্যায় অন্যায়, সহজ ও সরল, উঁচু নিচু, সত্য ও মিথ্যা, ঠান্ডা ও গরম, টক ও ঝাল, এগুলো হলো কিন্তু দ্বন্দ্ব সমাস মানে যেখানে ও আমরা দেখতে পাচ্ছি। ক্রিয়াপদের ক্ষেত্রে হেসে ও খেলে, নেচে ও গিয়ে, হেসে ও কেঁদে, রেখে ও ঢেকে, তারপরে হার ও জিত, পড়ি ও মরি, বলে ও কয়ে, শুয়ে ও বসে, নাচ ও গাও, দেখ শোন, তাহলে এইখানে কিন্তু দ্বন্দ্ব হয়ে যাচ্ছে। তারপরে দেখো সমার্থক দ্বন্দ্ব যেগুলো, শাক আর সবজি সমার্থক শব্দ, অন্য ও অন্য তাহলে অন্যান্য, মাথা ও মুন্ডু, ছাই ও ভস্য, ছাই ও পাশ, চিঠিপত্র তাহলে চিঠি ও পত্র, চালাক ও চতুর। তো বিপরীতার্থক দ্বন্দ্ব, সুর ও অসুর সেটাই সুরাসুর, পাপ ও পুণ্য, পাপ পুণ্য বিপরীত। সেরকমই দেনা ও পাওনা, কাঁচা ও পাকা, অহরাহ হলো অহ আর রাত্র, জন্ম ও মৃত্যু, এগুলো হলো বিপরীতার্থক দ্বন্দ্ব। তারপরে একশেষ দ্বন্দ্ব, একশেষ যেখানে আমি তুমিও সে সব মিলে আমরা, তুমিও সে তোমরা, সেরকম বহুপদী যদি হয়, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন সেটা একসাথে হয়ে গেল। তারপরে রূপ রস গন্ধ ও স্পর্শ সেটাও একসাথে, শঙ্খ চক্র পদা গদা পদ্ম, তারপর পাইক পেয়াদা সেপাই শান্ত্রী, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, হিন্দু মুসলমান শিখ বৌদ্ধ, ধর্ম অর্থ কাম মোক্ষ, চন্দ্র সূর্য গ্রহ তারা। তো এগুলো হলো সবই দ্বন্দ্ব সমাজের এক্সাম্পল। তাহলে দ্বন্দ্বটার এক্সাম্পল আমরা সহজেই বুঝতে পারলাম, কারণ ও আর আর দিয়ে সেখানে সংযোগ করা থাকছে। নেক্সট হলো বহুব্রীহি। বহুব্রীহি দেখো যে দুটি পদের সমাস হয় সেখানে কিন্তু কোনোটাকে না বুঝে তৃতীয় কোনো ব্যক্তি বোঝালে, মানে যেটা আসলে সমাস সেটা না বুঝে অন্য কিছু বোঝাচ্ছে। যেমন বিনা পানিতে যার, বিনা পানি, অর্থাৎ বিনা আর পানি সেটা কিন্তু আলাদা বোঝাচ্ছে। এখানে সরস্বতী দেবী বলছে বিনা বা পানি হাত, কিন্তু এখানে হাত না বুঝিয়ে বোঝাচ্ছে দেবী সরস্বতী। তাহলে বহুব্রীহি মানে যেটা মানে সেটা মানে না বুঝিয়ে অন্য একটা বোঝাচ্ছে, সেটা হলো বহুব্রীহি। যেমন বহু ব্রীহি যার মানে বহু ধান যার, সেটা হলো বহুব্রীহি। সমান অর্থ যাদের, সেটা কিন্তু বলছে সমার্থক বোঝাচ্ছে। অল্প বয়স যার, অল্প বয়সী। নদী মাতা যার, নদী মাতৃক। হতভাগ্য যার, হতভাগা। স্বচ্ছ সলিল যার, স্বচ্ছ সলিলা। সেরকম পীতাম্বর, পীতম্বর যার, মধ্যবয়সী। সেরকম দুটি পদে। এবার দেখো নীলকণ্ঠটা, নীলকণ্ঠে যার সেটা নীলকণ্ঠ। শূল পানি, শূল পানিতে যার। পদ্মাসনা, পদ্মে আসন যার। পাতায় বাহার যার। শশাঙ্ক, শশ অঙ্কে যার। তবে চন্দ্রচূড়, চন্দ্রচূড়াই যার। তো চন্দ্রচূড়াই বলতে যার যার চূড়াই তাকে বোঝাচ্ছি। সেরকমই বিনা পানি,
তো বজ্র পানিতে যার, সেগুলো হলো সব বহুব্রীহি। বহুব্রীহির কয়েকটা ভাগ আছে দেখো। মধ্যপদলোপী, এখানে ব্যাস বাক্য যেটা ব্যাখ্যামূলক লুপ্ত হয় এবং উপমা বোঝানো হয়ে থাকে। উপমা আমরা চুল চেরা, চুল চিরলে যতটা সূক্ষ্ম হয় ততটা সূক্ষ্ম যা। ডাকা বুকো, ডাকাতের বুকের মতো বুক যার। তারপর মৃগ নয়না, মৃগ নয়নের মতো নয়ন যে নারীর। চন্দ্রবদনা, চন্দ্র মতো বদন যে নারীর। চন্দ্রমুখী, চন্দ্রের মতো মুখ যে নারীর, এরকম। তারপর ব্যতিহারে দেখো, এক জাতীয় কাজের পারস্পরিকতা বোঝাতে। গলাগলি, এক জাতীয় কাজ যেটা বোঝাচ্ছে, আমরা বলি না গলায় গলায় ভাব বা গলাগলি, সেটাকে বলছে। পরস্পর গলায় গলায় যে ভাব। হাতাহাতি, পরস্পর হাতে হাতে যে যুদ্ধ। কোলাকুলি, কোলে টেনে যে আলিঙ্গন। কেশাকেশি, হাসাহাসি, লাঠালাঠি, চুলোচুলি, নখানখি, এই ধরনের সবগুলো হলো ব্যতিহার বহুব্রীহি। তবে সহার্থক বহুব্রীহি হলো সসম্মান, সম্মানের সহিত বর্তমান। তাহলে স থাকছে এখানে, সস্ত্রীক মানে স্ত্রীর সহিত বর্তমান। সক্রিয়, ক্রিয়ার সহিত বর্তমান। সবিনয়, সোৎসাহ, সলজ্জ। তারপরে না, যেখানে না থাকবে। অনাদি মানে নেই, আদি যার। নির্দয়, নেই দয়া যার। অনন্ত, যার নেই অন্ত, নেই অন্ত যার। নেই ভেজাল যাতে, নির্ভেজাল। নেই বোধ যার, অবোধ, সেই রকম। তারপর সংখ্যা, যেখানে সংখ্যা বোঝাচ্ছে, দুটো সংখ্যা। সংখ্যা বহুব্রীহিটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কেননা ওটা অনেক সময় এক্সাম্পলগুলো থাকে। যেমন দশানন, দশ আনন যার। পঞ্চানন, পঞ্চ আনন যার। দ্বীপ, দুদিকে অব যার। তারপরে চতুষ্পদ, চতুপদ যার। ত্রিশঙ্কু, ত্রিশঙ্কু মানে দোষ যার। চতুর্মুখ, চতুর্মুখ যার। এক বয়সী, তারপর পাঁচ হাতি, দোনালা, তবে হলো এক গুয়ে, তেপায়া, দোতলা, তেতালা, এগুলো হলো সব বহুব্রীহি সমাসের উদাহরণ। নেক্সট হলো দ্বিগু সমাস। দ্বিগু সমাস দেখো, যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ, উত্তরপদ বিশেষ্য আর সমাসবদ্ধ পদের সমাহার বোঝায়। দ্বিগু মানে আমাদের মনে রাখতে হবে সমাস। যেমন তৎপুরুষে বিভক্তি দ্বন্দ্বতে দেখলাম যে ও থাকছে মাঝখানে, আর থাকছে। বহুব্রীহিতে যার বোঝাচ্ছে, মানে যেটা অর্থ সেটা না বুঝিয়ে অন্য কিছু বোঝাচ্ছে, সেটা বহুব্রীহি। আর দ্বিগুতে থাকতে হবে যেটা হলো সংখ্যাবাচক, যেটা সমাহার বোঝাবে, কোনো কিছু সমাহার, সেগুলোই হলো দ্বিগু। যেমন এক্সাম্পল দেখি, দ্বিগোর বিনিময়ে কেনা, অর্থাৎ দ্বিগু। 3 কড়ি, 5 কড়ি, এটাতে সংখ্যা বোঝাচ্ছে, 7 কড়ি, এগুলো। তারপর দেখো সমাহারটা দেখো ভালো করে, নবরত্ন, তাহলে নবরত্নের সমাহার, 9 জনের। 5 মাথা, 5 মাথার মিলন, মানে সমাহার বা একত্রে যেটা বোঝাচ্ছে। ত্রিভুবন, 3টা ভুবনের সমাহার। 5 ফোড়ন, 5 ফোড়নের সমাহার। সপ্তঋষি, সেরকম সপ্তাহ। 7 খুন, 7 সমুদ্র। ষড়রিপু, পঞ্চনদ, এগুলো সমাহার যেগুলো বোঝাচ্ছে সেগুলোই হলো দ্বিগু সমাস। এটা সিম্পল। শতাব্দী, তারপরে ত্রিপদী, চতুষ্পদী, ত্রিফলা। তারপরে হলো নিত্য সমাস। নিত্যটা দেখো, ব্যাস বাক্যহীন যে কোনো সমাসকেই নিত্য সমাস বলে, যার কিন্তু ব্যাস বাক্য নেই। কাঁচা কলা, কাঁচা কলা নেই, সিম্পল। দেশান্তর, অন্য দেশ। মতান্তর, অন্য মত। যুগান্তর, অন্য যুগ। কৃষ্ণ সর্প, কণিকা মাত্র, কেবল কণিকা। জল মাত্র, কেবল জল। দর্শন মাত্র, কেবল দর্শন। এখানে কিন্তু ব্যাস বাক্য নেই, এত যার, এই যার, এরকম কিছু নেই। তাহলে সেগুলোই হলো নিত্য সমাস। দেখা মাত্র, তন্মাত্র। বজ্র শুনিব, কালান্তর, অন্য কাল। জন্মান্তর, অন্য জন্ম, সেগুলো হলো। নেক্সট হলো অলপ সমাস। অলপ সমাস বলেছে সম্বন্ধ পদে দেখো, পূর্বপদের বিভক্তি লোপ না পেয়ে তখন তা যখন সমাসবদ্ধ পদেই থেকে যায়, অর্থাৎ লোপ না পাওয়া সমাসটাকেই বলে হলো অলপ। যেমন ঘরে ও বাইরে, অলপ দ্বন্দ্ব, এখানে অলপের মধ্যে দ্বন্দ্ব আছে, ঘরে ও বাইরে, লোপ পায়নি, যা আছে তাই। দেশে বিদেশে, হাতে কলমে। আবার অলপের যেটা করণ তৎপুরুষ আছে, তেলে দ্বারা ভাজা, অর্থাৎ তেলে ভাজা। গন্ধ দ্বারা ভরা, গন্ধে ভরা, সেরকম অলপের নিমিত্ত সমাস আছে। মুড়ির জন্য চাল, মুড়ির চাল। পেটের জন্য খোরাক, পেটের খোরাক। অলপ অপাদান মানে থেকে থাকবে, চোখ থেকে জল, চোখের জল। সার থেকে সার, সারাত সার। অলপ সমাসের সম্বন্ধ তৎপুরুষ হলো ধাতু সূত্র। পাখির আলয় মানে পাখির আলয়। চোখের বালি, চোখের বালি, এটা অলপ সম্বন্ধ তৎপুরুষ। নেক্সট হলো অলপ অধিকরণ তৎপুরুষ। অধিকরণ বোঝাবে অরণ্যে রোদন, যুদ্ধে স্থির, অঙ্কে কাঁচা। তারপর অলপ উপপদ তৎপুরুষ। খতে চড়ে যে, জালে পড়েছে যে, কলেজে পড়ে যে, কলেজ পড়া, সেরকম। আর অলপ বাহুব্রীহি, অলপ বহুব্রীহি, সেটা হলো গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, অর্থাৎ গায়ে হলুদ। মাথায় ছাতা যার, তাহলে মাথায় ছাতা, এরকমভাবে।
আরেকটা আছে বাক্যশ্রয়ী সমাস। বাক্য বা বাক্যাংশ যখন সমাসবদ্ধ পদরূপে ব্যবহৃত হয় তখন তাকে বাক্যশ্রয়ী সমাস বলে। বসিয়ে আঁকো প্রতিযোগিতা। সমাসবদ্ধ পদ হচ্ছে সব পেয়েছির দেশ, নব জলধর পটল, সেরকম সবুজ বাঁচাও কমিটি। এগুলো কি বাক্যাংশ যখন সমাসবদ্ধ পদরূপে ব্যবহৃত হচ্ছে। তো এই ছিল সমাস। আশা করি বুঝতে পেরেছ। এরপরে আরেকটা শর্টকাট ট্রিক নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।